মুভি শুরুতেই দেখি কেউ গাড়ি খুব স্পিডে ড্রাইভ করছিল, রাস্তাও ছিল আলো অন্ধকারের সংমিশ্রণ। তখনই গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। সিন বর্তমানে ফিরে আসে। ভোর রাতে এসপি জয়রাজকে তার অ্যাসিস্ট্যান্ট বাবন ফোন করে বলে এখনই আসতে হবে। জয়রাজ বলে এখন কি আসার সময়? কিন্তু কারণ বললে জয়রাজও আসতে রাজি হয়ে যায়। জয়রাজ চলে আসে মর্গে। তখন ঝুম বৃষ্টি পড়ছিল। অ্যাসিস্ট্যান্টরা বলছিল স্যার আপনাকে তো বলেছি। জয়রাজ বলে হ্যাঁ। জয়রাজ জানতে চায় এখানকার সিসি ক্যামেরার খবর কি, আর গার্ডে কে ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে তারা সিং। সে বেশ ঘাবড়ে আছে। জয়রাজ তারা সিং এর কাছে জানতে চায় কি দেখেছো এখানে। তারা সিং বলে স্যার চেয়ারে বসে মোবাইলে মুভি দেখছিলাম, তখন ভিতর থেকে শব্দ হয়। শব্দ শুনে ভিতরে চেক করতে গিয়ে দেখি লাশ রাখার ঘরের ভিতরের ফ্রিজের ডয়ারের দরজা খোলা, আর ভিতরে কোনো লাশ নেই, খালি। তাই চারিদিকে আবারও চেক করতে থাকি। লিফটের দিকে তাকালে দেখি লিফটে করে লাশ যাচ্ছে। এই দৃশ্য নিজ চোখে দেখে আমি তো ভয়ে চুপসে যাই। জয়রাজ আসে সেই লাশের ঘরের ডয়ার চেক করতে। জয়রাজ জানতে চায় তালা কি বাহির থেকে লাগানো ছিল। তারা সিং বলে বাহির থেকে কেউ আসেনি স্যার। জয়রাজ বলে তুমি কিভাবে জানবে, তুমি তো মুভি দেখছিলে। তারা সিং বলে এটা বাহিরের লোকের কাজ না, লাশ উঠে চলে গেছে। তারা সিং বলে স্যার আমাকে যেতে দেন, আমি যা দেখেছি তাই বলে দিয়েছি। জয়রাজ বলে ভূতের লিফটের দরকার কি, সে তো যে কোনো জায়গা দিয়েই যেতে পারে। তারা সিং বলে আসতে তো পারবে না। আরো বলে আমাকে যেতে দেন। জয়রাজ বলে যে পর্যন্ত সিসিটিভি ফুটেজ না পাওয়া যায় কেউ কোথাও যাবে না। এরপরই জয়রাজ অ্যাসিস্ট্যান্ট এর কাছ থেকে জানতে চায় এই বডি কার। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আপনি মায়া বার্মাকে জানেন। জয়রাজ বলে আয়রন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ, আজ সকালেই মারা গেছে হার্ট অ্যাটাকের কারণে, নট কনফার্ম হতে পারে, ফরেন্সিক বাকি। জয়রাজ জানতে চায় কোন ডাক্তারের আন্ডারে আছে। অ্যাসিস্ট্যান্ট জানায় ডক্টর তানিয়া মেহরা। জয়রাজ তারা সিং এর বিশ্বস্ততা সম্পর্কে জানতে চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে একমাত্র এই লোকই রাতে এখানে চাকরি করতে রাজি হয়েছে, আমি একে হারাতে চাই না। বড় কষ্টে এখানে কাজ করা লোক পাওয়া যায়। জয়রাজ জানতে চায় তারা সিং নেশা করে না তো। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার চেক করে নিতে পারি। জয়রাজ বলে করো অ্যালকোহল চেক। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে দেখে হার্ড ডিস্ক গায়েব। কাল রাতের কোনো রেকর্ডিং নেই। আরেকজন বলে স্যার কিছু ক্যামেরা খারাপ হয়েছে। জয়রাজ বলে রিপ্লেস করাওনি কেন? লোকটি বলে অ্যাপ্লাই করেছি, গভর্নমেন্টের কাজ, আপনি জানেন তো সময় লাগে। জয়রাজ তারা সিং এর কাছে জানতে চায় কম্পিউটারের হার্ড ডিস্ক কিভাবে চুরি হতে পারে। তারা সিং শুধু চলে যেতেই চাইছিল। জয়রাজ বলে বাবন এই তারা সিংকেও অ্যারেস্ট করো। বাবন বলে স্যার ওর অ্যালকোহল টেস্ট করিয়েছি, রিপোর্ট নেগেটিভ এসেছে। তখন জয়রাজের অ্যাসিস্ট্যান্ট এসে মায়া বার্মার ফাইল দেয়। জয়রাজও মায়ার সমস্ত ফাইলটি ভালোভাবে চেক করতে থাকে। জয়রাজ জানতে চায় মৃত্যু কখন হয়েছে। বাবন বলে 7:30টার সময়। আজ সকালে লস অ্যাঞ্জেলেস থেকে বিজনেস মিটিং করে ফিরে এসেছে। জয়রাজ বলে ফ্যামিলিতে কে কে আছে। বাবন বলে মায়া বার্মার মরিশাস জন্ম হয়েছিল, 18-19 বয়সেই এর বাবা মা মারা গেছে। ফ্যামিলিতে তার শুধু স্বামীই আছে। জয়রাজ জানতে চায় তার স্বামী কি করে। বাবন বলে মায়ার ফ্যাক্টরিতে ডিরেক্টর পদে আছে। অ্যাসিস্ট্যান্ট বলে ভিজিটিং প্রফেসর হিসেবে ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে। জয়রাজ জানতে চায় বডি কোথায় পাওয়া গেছে। বাবন বলে মায়ার ঘরেই। তখনই আমাদের মায়ার ঘরের দৃশ্য দেখানো হয়। ঘরে মায়ার স্বামী অজয় একা দাঁড়িয়ে মায়া আর তার যে দিন বিয়ে হয় সেই সময়ের কথাই ভাবছিল। মায়ার বিয়ের মণ্ডপে পণ্ডিত মন্ত্র পড়া শেষ করে বলে বিয়ের নিয়ম শুরু করুন। তখন মায়া বলে না। অজয় জানতে চায় কেন। মায়া বলে আমি বিয়ে করতে চাই না। অজয় বলে কেন, মজা করছো? মায়া বলে এই সময় কেউ মজা করে? অজয় বলে আমার কি কোনো ভুল হয়েছে? মায়া বলে অনেক বড় ভুল হয়েছে। মায়া আরো বলে আমি জানি তুমি কেন বিয়ে করছো আমাকে, আমার টাকার জন্য। তখন অজয় বলে কেন এত লোকের সামনে আমাকে অপমান করছো, আগে বললেই তো পারতা। তখন মায়া হাসতে থাকে আর বলে প্রথমে বললে এই বিয়ে কিভাবে হতো। একথা বলেই পণ্ডিতকে বলে
বলে শুরু করতে। অজয় মায়ার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেয় আর অজয় মালা পরায়। তারা মণ্ডপে 7 পাকও ঘোরে। দুজনে বেশ খুশিতে সবার সাথে হাঁটতে থাকে। এরপরে মায়া আর অজয় তাদের জীবনের খুব সুন্দর ও রোমান্টিক মুহূর্তগুলো একসাথে পার করতে থাকে। শুধু মায়া অজয়কে আর অজয় মায়াকেই দেখতে থাকে। যেহেতু মায়া ছিল কোম্পানির মালিক আর অজয় ছিল ডিরেক্টর, তাই মায়া অজয় কোনো কাজ ফাইনাল করে দিলেও সেই ফাইল আবারও চেক করে দেখত। এতে অজয়ের মন বেশ খারাপ থাকতো। মায়া আর অজয় তাদের রোমান্টিক মুহূর্ত গুলো বেশ এনজয় করেই কাটাতো। কিন্তু কোম্পানির কাজের কথা আসলে মায়াই সব সিদ্ধান্ত নিত। অজয়কে এ ব্যাপারে তেমন পাত্তাই দিত না। এমনকি এসব বিষয় নিয়ে দুজনে বেশ আর্গুও করত। মায়ার সাথে কাটানো এইসবই মনে করতে থাকে অজয়। অজয় ঘরে শুয়ে থাকলে অজয়ের বোন এসে জানায় সবাই এসে চলে গেছে। সবাইকে ধন্যবাদ জানাতে তো পারতো। তখন অজয় বলে, সায়না তুমি বাড়ি ফিরে যাও আর আমাকে একা থাকতে দাও। অজয়ের কথা শুনে সায়নাও চলে যায়। ঋতুর রুমের বেল বাজতে থাকে। ঋতু দরজা খুললে দেখে অজয়কে। ঋতু বলে, তোমার কি হয়েছে? অজয় কিস করতে করতে বলে, আমি তোমার থেকে দূরে থাকতে পারছিলাম না, তাই চলে এসেছি। ঋতু বলে, কেউ দেখেনি তো? অজয় ঋতুকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। তখন ঋতু অজয়ের জন্য ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসে। অজয় বলে, তুমি ঠিক আছো? ঋতু বলে, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। অজয় বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখনই অজয়ের ফোন বাজা শুরু হয়। অজয় ফোন রিসিভ করলেই ওপার থেকে কেউ জানায় মায়ার বডি গায়েব হয়ে গেছে। একথা শোনা মাত্রই অজয় তুই রাগারাগি করতে থাকে আর সাথে অজয়কেও মর্গে আসতে বলছিল। ঋতু জানতে চায় কে ফোন করেছে। তখন অজয় বলে, পুলিশ। মায়ার বডি মর্গ থেকে গায়েব হয়ে গেছে। ঋতু বলে, কেউ কি ওর বডি নিয়ে গেছে? কেউ কেন ওর বডি নিয়ে যাবে? অজয় বলে, আমি কিভাবে বলবো? পুলিশের কোনো ভুল হয়েছে, বডি এভাবে গায়েব হতে পারে না, আমি যাই। ঋতু বলে, যাওয়া কি দরকার? অজয় বলে, না গেলে শুধু শুধু পুলিশ সন্দেহ করবে। অজয় চলে যায় মর্গে। ভিতরে ঢুকলে বাবনের সাথে দেখা হয়। অজয় বলে, আপনিই তো আমাকে ফোন করেছেন? বাবন বলে, হ্যাঁ আমি ফোন করেছি। অজয় বলে, আমার স্ত্রীর বডি গায়েব হলো কিভাবে? বাবন বলে, আমাদের এখানে ফুল সিকিউরিটি ছিল, কিন্তু কিভাবে বডি গায়েব হলো বলতে পারছি না। অজয় বলে, কালকে ফিউনারেল, লোকজন আসবে, কিভাবে হলো? বাবন বলে, শান্ত হন, আমরা ইনভেস্টিগেট করছি। তখনই পেছন থেকে জয়রাজ ডাক দেয়। সে বলে, আমরা আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করছি, আপনি আমাদের কোঅপারেট করেন। অজয় বলে, ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করেন, বডি না মেলা পর্যন্ত আমি এখানেই থাকবো। জয়রাজ জানতে চায়, আপনি কোথায় ছিলেন? অজয় বলে, ঘরেই ছিলাম। জয়রাজ বলে, আমরা তো গার্ডকে পাঠিয়েছিলাম, সে বলল বাসায় কেউ নেই। তখন অজয় বলে, ফার্মেসিতে গিয়েছিলাম মাথা ব্যথার ওষুধ আনতে। জয়রাজ ফার্মেসি এর নাম জানতে চাইলে অজয় বলতে পারে না। অজয় বলে, বাড়ির কাছাকাছি ফার্মেসিতে। জয়রাজ বলে, চলেন, ইনভেস্টিগেট চলছে। জয়রাজ বলে, লাশ তো আর একা একা যেতে পারে না। তখন অজয় বলে, কেউ ওর বডি চুরি করে নিয়ে গেছে। জয়রাজ বলে, কেউ তো এমন আছে যে আপনার স্ত্রীর মরণের পরও কষ্ট দিতে চাইছে, এমন কেউ আছে আপনার জানা লোক? অজয় বলে, এমন কোনো লোক নেই যে ওর লাশ নিয়ে যাবে। পুরো দুনিয়ার লোক জানে আমরা খুব ভালো মানুষ, আপনি আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন। আরো বলে, আমাকে এসব কিছু জিজ্ঞাসা না করে বডি খোঁজার চেষ্টা করেন। তখন বাবন বলে, আমাদের কি করতে হবে আমরা তা ভালোভাবেই জানি। অজয় বলে, না আপনারা জানেন না। তখন বাবন বলে, আপনি শান্ত হন। অজয় বলে, আপনাদের কাছে এটা আজব মনে হচ্ছে না? সিসিটিভি ফুটেজ চেক করেছেন? তখন জয়রাজ অজয়ের কথা শুনে হাসতে থাকে। অজয়কে বলে, সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক গায়েব হয়ে গেছে। অজয় জানতে চায় এর আগেও বডি গায়েব হয়েছে কি না। তখন জয়রাজ বলে, সে হলো পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওমেন, অনেক কোম্পানির মালিক ছিল সে। এসব লোকের পার্সোনাল ও সোশ্যাল রিলেশনশিপ অনেক সেন্সিটিভ হয়, এমন কেউ হতে পারে যে? অজয় বলে, এমন কেউ নেই। জয়রাজ বলে, ভালো করে চিন্তা করে বলেন। অজয় বলে, চিন্তা ভাবনা করেই বলছি, কেউ নেই। জয়রাজ বলে, আপনার সাথে এমন কারো শত্রুতা আছে যে এই কাজ করতে পারে? অজয় বলে, আমার এমন কোনো লোক নেই যে এমন কাজ করে।
করবে? জয়রাজ জানতে চায় মাথা ব্যথার খবর কি? অজয় বলে ফ্রেশ হয়ে গেছে, আপনাদের সাথে দেখা হয়। অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ডক্টর তানিয়া এসেছে, দেখা করতে চাইছে। তখন জয়রাজ যায় দেখা করার জন্য। জয়রাজের সাথে অজয়ও যেতে চাইলে জয়রাজ বলে আপনার যাওয়ার দরকার নেই। অজয় বলে কেন? তখন জয়রাজ বলে আপনার বাড়ির আশেপাশের কোথাও 24 ঘন্টা খোলা থাকার ফার্মেসি নেই। তাই অজয় যে মিথ্যা বলেছে তা জয়রাজ ধরে ফেলেছে। তাই দুজনেই অজয়কে রেখে চলে যায় ডক্টর তানিয়ার সাথে দেখা করার জন্য। অজয় খুব চিন্তিত হয়ে সিগারেট জ্বালায় আর ঋতুকে ফোন করে বলে এখানকার এসপি জয়রাজ সিং এর বিস্তারিত জানার চেষ্টা করো। ঋতু জানতে চায় বডি পাওয়া গেছে কি না। অজয় বলে না। পুলিশদের ভিতরে ঢুকতে দেখে ফোন রেখে দেয়। জয়রাজ ডক্টর তানিয়ার সাথে এসে পরিচিত হয়। তানিয়ার কাছে জানতে চায় আসলে কি হয়েছিল মায়ার সাথে। তানিয়া বলে প্রাথমিকভাবে দেখে তো মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু কনফার্ম করতে পারবো অটোপসি এর পরই। তানিয়া বলে ওর ফ্লাই করতে ভয় লাগতো, কিন্তু সে সকালে ফ্লাই করে ঘরে এসেছে। কোনো কোনো সময় লং ফ্লাইটের স্ট্রেসের কারণেও হার্ট অ্যাটাক হতে পারে। কেউ কোনো বিষ দিয়েও হার্ট অ্যাটাক করানোর ব্যবস্থা করতে পারে। বাবন বলে এর জন্য অজয়কে এখানে রেখেছেন। তখন জয়রাজ বলে ও নিজের স্ত্রীর মৃত্যুতে কোনো ইমোশন হয়েছে না। জয়রাজ বলে আমার স্ত্রী ন্যান্সির মৃত্যু হয়েছে 10 বছর হলো, কিন্তু এখনো ওর সম্পর্কে কথা বললে মনে হয় ও জীবিত। বাবন বলে ও যদি বডি গায়েব করত তবে মর্গ পর্যন্ত কেন আসতে দিত? মরণের পরই গায়েব করতে পারত। ডক্টর তানিয়া বলে আমার মনে হয় বাবন ঠিক কথাই বলছে। জয়রাজ বলে অজয় মনে করেছে অ্যাডপসি এর পরে ওর ক্রাইম ধরা পড়ে যেতে পারে, তাই বডি গায়েব করে দিয়েছে। বাবন বলে স্যার আমার মনে হয় আপনি সকল কেস পার্সোনালি নিয়ে নেন। অজয়ের সাথে আপনার প্রথম দেখা, এর মধ্যেই আপনি তাকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছেন, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও। জয়রাজ বলে ও ফার্মেসি সম্পর্কে আমাদের মিথ্যা বলেছে। অজয় বাহিরে এসে দেখে অ্যাসিস্ট্যান্ট পুলিশদের সাথে কথা বলছে, তাই অ্যাসিস্ট্যান্ট কে ডাক দিলে সে এসে অজয়কে ভিতরে যেতে বলে। আর তখনই বিদ্যুৎও চলে যায়। অজয় অফিস রুমের ভিতরে গিয়ে হাঁটাহাঁটি করতে থাকে আর বাহিরে বিদ্যুৎও চমকাচ্ছিল। অজয় বিদ্যুতের আলোর ঝলকানিতে সামনে তাকালে দেখে মায়ার জামা ঝুলানো। কাছে গেলেই দেখে আলমারির ড্রয়ারের ভিতরে একটি বক্সে মায়ার কিছু জিনিস রাখা। এর মধ্যে TH60 এর বোতলটিও দেখে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। অজয় এই বোতল থেকেই মেডিসিন মিশিয়েছিল মায়ার ড্রিঙ্কে। ড্রিঙ্ক নিয়ে মায়াকে দেয়। মায়া বলে আজ অফিসে যাওয়ার দরকার নেই, কাপড় খুলে ট্যাবের ভিতরে আসো। অজয় বলে ল্যাব থেকে ফোন এসেছে, এখনই যেতে হবে। মায়া আরো বলে 3 সপ্তাহ ধরে তোমার সাথে কথা হয়নি, কিছু কথা বলার আছে, থাকো। কিন্তু মায়া যেতে না বলছিল। আরো বলে আমি ছাড়া তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু মায়ার এসব কথায় অজয় বেশ বিরক্ত হয়ে যায়। সে মায়ার সাথে থাকতেই চাইছিল না, কিন্তু মায়া বারবার অজয়ের সাথে ঘনিষ্ঠ হতে চাইছিল। তখন অজয় বলে আমি কাজে যাওয়ার আগে খুশি হয়ে কাজে যেতে চাই, মন খারাপ করে না। একথা বলেই মায়ার কাছ থেকে চলে যাওয়ার আগে দেখে মায়া ওয়াইন পান করছিল নাকি। বাহিরে এসে চিন্তার মধ্যে পড়ে যায়। আর তখনই মায়া বেরিয়ে এসে অজয়কে বলে তুমি এখনো যাওনি? অজয় বলে গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না, চাবি খুঁজছি। তখন মায়া বলে যাওয়ার দরকার নেই। মায়া ফোন করে বলে অজয় আজ মিটিং এ আসতে পারবে না, ওর ডিসমিস লেটার প্রিন্ট করে দাও। আর পেছন থেকে অজয় বারবার বলছিল মায়া কি করছো তুমি? অজয়কে ঘাবড়াতে দেখে মায়া মজা পায়, সে হাসতে থাকে। তখন মায়া বলে আমি কাউকে ফোন করিনি, তোমাকে ভয় দেখাতে চেয়েছি, আর তুমিও বাচ্চাদের মতো ভয় পেয়ে যাও। তখন মায়া বলে আজ রাতে ডিনার করব, কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো। আর জড়িয়ে ধরে বলে আজ রাত তুমি শুধু আমার। সিন বর্তমানে আসলে দেখি বিদ্যুৎ চলে এসেছে আর জয়রাজ এসে দেখে অজয় মায়ার পার্সোনাল জিনিসপত্র যেখানে রাখা সেখানে দাঁড়িয়ে। জয়রাজ বলে তুমি এখানে কি খুঁজছো? অ্যাসিস্ট্যান্ট বলে এখানে মায়ার কিছু জিনিসপত্র রাখা। জয়রাজ বলে তুমি এখানে কি খুঁজছো? তোমাকে ওইখানে বসতে বলেছিলাম। অ্যাসিস্ট্যান্ট বক্সটি চেক করে বলে স্যার সেলফোন মিসিং। জয়রাজ বলে দাও। অজয় বলে আমার কাছে কেন চাইছেন? জয়রাজ বলে তবে তোমার স্ত্রীর কাছে চাইবো। জয়রাজ বলে তোমার
পকেট চেক করো। অজয় বলে, মায়ার ফোন দিয়ে আমি কি করব? এই কথা বলি অজয় নিজের ফোন জয়রাজকে দেয়। জয়রাজ এসব নেওয়ার পরও অজয়কে বলে, হাত উপরে উঠাও, কেননা আমার তোমার উপরে ভরসা নেই। অজয় বলে, আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। বাবনও জয়রাজকে বলে, স্যার ও ঠিক কথাই বলছে। জয়রাজও কারো কথাই না শুনে অজয়ের পকেট চেক করে, TH16 এর বোতল পায়। জয়রাজ জানতে চায় এটা কি? অজয় বলে, মাটিতে পড়েছিল, আমি উঠিয়ে নিয়েছি। জয়রাজ বলে, দেখে তো মনে হয় তোমার ল্যাবের। তখন অজয় বলে, এখানের বিভিন্ন ড্রয়ার চেক করলে আমার প্রোডাক্ট পাবেন। তখন জয়রাজ জানতে চায় TH16 কি? অজয় বলে, ঔষধ। জয়রাজ বলে, এ ওষুধ কি কাজে ব্যবহার করা হয়? অজয় বলে, চেক করতে হবে, অনেক ওষুধ বানাই, কি কাজে লাগে বলতে পারছি না। তখনই ঋতুর ফোন আসে। অজয় সবাইকে বলে, আমার বোন সায়নার ফোন এসেছে। ওপাশ থেকে ঋতু কথা বলতে চাইলে অজয় পরে কথা বলবে বলে ফোন রেখে দেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, বোনের নাম্বার সেভ করেননি? অজয় বলে, নতুন নাম্বার নিয়েছে তাই সেভ করিনি। এরপরই অজয় ওয়াশরুমে এসে ঋতুকে ফোন করে। ঋতু বলে, এক সাংবাদিক জয়রাজের উপর এক বড় আর্টিকেল লিখেছে। জয়রাজকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তার হ্যালুসিনেটেড রোগ, তার মরা স্ত্রীকে সে দেখে। অজয় বলে, আমারও তো লোকটিকে পাগলই মনে হয়। অজয় আরো বলে, আমার মনে হয় কেউ কিছু জানে মায়ার এভাবে মরার ব্যাপারে। ঋতু বলে, পুলিশ। অজয় বলে, পুলিশের চিন্তা আমার নেই, কেউ মায়ার সেলফোন চুরি করেছে, মায়ার লকার ভেঙে। আরো বলে, TH16 এর যে বোতল আমি ফেলে দিয়েছি সেই বোতল মায়ার লকারের মধ্যে পাওয়া গেছে, এখন সেটা পুলিশের কাছে। ঋতু বলে, তুমি পুলিশের কাছে কিছু বলেছো? অজয় বলে, মাথা খারাপ, আমি বলে দিব? মায়ার সাথে কি হয়েছে সেটা তুমি আর মায়াই জানে, আর কারো জানার কথা না। আমি সবকিছু সঠিকভাবেই করেছি, ওর বাঁচার সম্ভাবনা নেই। ডক্টর তানিয়া জয়রাজকে কফি এর অফার করে, জয়রাজ না করে দেয়। জয়রাজ তানিয়ার কাছে জানতে চায়, তোমার কি মনে হয় আমি কেস নিয়ে সিরিয়াস হয়ে যাই? ডক্টর তানিয়াও বলে, সবাইকে খুনির নজরে দেখা বাদ দেন, কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু জয়রাজ বলে, ওটা অ্যাক্সিডেন্ট না। তানিয়া বলে, হতে পারে, কিন্তু অজয়ের স্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে। তখন তানিয়া বলে, খুনিকে খোঁজার দরকার নেই, আপনি বডি খুঁজে বের করেন। অজয় বেসিনে মুখ ধোয়ার সময় অন্য বাথরুম থেকে গানের শব্দ শুনতে পায়। সেই গানটি ছিল মায়ার পছন্দের একটি গান। অজয় সে শব্দ ধরে আগালে দেখে বাথরুমের বেন্টেনের উপরে স্পিকারে সেই গান বাজছে। এতে অজয় বেশ ঘাবড়ে যায়। অজয় সেখানে গেলে একটি ইনভেলপ পায়, সেটা খুললে দেখে একটি কাগজে লেখা, অজয় আই লাভ ইউ। এই চিঠি দেখে তো অজয়ের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। অজয়ের মনে পড়ে সে যখন বাড়িতে ফিরে আসে তখন টেপে এই মিউজিকটি বাজছিল। অজয় বাড়ির ভিতরের দিকে আগালে মায়া পেছন থেকে ডাক দেয় আর জানতে চায় আজকে দেরি হলো কেন। অজয় বলে, আজ অফিসে কাজ ছিল তাই একটু দেরি হয়েছে। মায়া বলে, আমি অফিসে ফোন করেছিলাম, প্রীতি বলেছে দুপুরের পর থেকে তুমি অফিসে ছিলে না। অজয় বলে, আমি স্যাম্পল নিতে বাহিরে গিয়েছিলাম। তখন মায়া বলে, আমি তোমার সেলফোনেও ট্রাই করেছিলাম। অজয় বলে, সেলফোন ব্রিটকেসে আর ব্রিটকেস গাড়িতে ছিল তাই ফোন রিসিভ করতে পারিনি। অজয় এসব কথা বলে চলে যেতে চাইলে মায়া বলে, দাঁড়াও, তোমার গালে কি লেগে আছে? অজয় বলে, কি? মায়া বলে, সাদা দাড়ি। তখন অজয় হাসে। মায়া বলে, তুমি কি ভেবেছিলে অনেক স্ট্রেস নিচ্ছ আজকাল? তখনই অজয়ের ফোন বাজা শুরু হয়। মায়া জানতে চায় কে। অজয় বলে, সায়না। ফোন রিসিভ করেই বলে, সায়না, তোমাকে কতবার ফোন করেছি, তুমি ফোন ধরনি কেন? ওই পাশ থেকে ঋতু গান করতে থাকে। অজয় বলে, এখন আমি মায়ার সাথে আছি, ইম্পর্টেন্ট কথা বলছি, পরে তোমাকে ফোন করব। ওই পাশ থেকে ঋতু বলে, আই লাভ ইউ। অজয় ওকে ওকে বলে ফোন কেটে দেয়। মায়াকে বলে, সায়না তোমাকে হাই বলেছে। কথা বলেই ঘরের দিকে যেতে থাকে। তখন মায়া পেছন থেকে এসে বলে, আমার জন্য কথা মানা কষ্টকর যে আমাদের সম্পর্ক আগের মতো নেই। অজয় বলে, আগের চেয়েও বেশি শক্ত হয়েছে। মায়া বলে, এর জন্যই দেরিতে ঘরে আসতে শুরু করেছো? অজয় বলে, তোমার কি হয়েছে এসব বলছো? মায়া বলে, গান শুনে ইমোশনাল হয়ে গেছি, আমাদের সম্পর্কে ভাবতে শুরু করি, তোমাকে হারাতে ভয় পাই, তুমি আমাকে ছেড়ে
ছেড়ে তো যাবা না? অজয় চুপ করে থাকলে মায়া আবারও জানতে চায়, যাবা না তো? অজয় বলে, না যাব না। তখন মায়া অজয়কে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তারা শুয়ে পড়লে অজয়ের ফোন বাজে। অজয় ফোনে কথা বলার জন্য বাহিরে চলে যায়। মায়াও অজয়ের চলে যাওয়া টের পেয়ে তাকায়। সিন বর্তমানে চলে আসে। অজয় বাথরুমের উইন্ডো দিয়ে দেখে নিচে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। এ দৃশ্য দেখি অজয় রেকর্ডারটি ভেঙে টয়লেটে ফেলে দেয়। আর খাম ও সাথে থাকা চিঠিটিও বাথট্যাবে ফেলে ফ্লাশ করতে গিয়ে দেখে ফ্লাশ কাজ করছে না। বেশিরভাগ সরকারি টয়লেটের একই অবস্থা থাকে। তখন পুলিশ অজয়কে বারবার ডাকতে থাকে। কোনো উপায় না দেখে অজয় ময়লা ট্যাপ থেকে কাগজের টুকরাটি উঠিয়ে মুখে ভরে নিয়ে গিলে ফেলে। এই দৃশ্যটি ছিল খুবই মর্মান্তিক। অজয় বাহিরে আসলে বাবন বলে, আপনার অনেক দেরি হলো। অজয় বলে, আমার শরীর খারাপ, বাড়ি যেতে চাই। বাবন বলে, এখন চলেন ওই দিকে। জয়রাজ ফুটপ্রিন্ট সংগ্রহ করছিল। অজয় ভিতরে ঢুকলে জয়রাজ বলে, এদিকে ফুটপ্রিন্ট ছিল, আপনি তো জানেন। অজয় বলে, আমি কিভাবে জানবো? জয়রাজ বুঝাতে থাকে লাশকে কিভাবে এখান থেকে নিয়ে গেছে। তারা সিং এখন বলছে পেছনের রাস্তা এটি, তাই খোঁজা শুরু করছি। জয়রাজ বলে, জুতার দাগ পুরো ফ্রেশ, আপনার জুতা দেখাতে পারেন। অজয় বলে, কেন? জয়রাজ বলে, আমার পছন্দ হলে আমি কিনবো এরকম জুতো। অজয় বলে, আপনি আর কিছু বলতে পারছেন না, এর জন্য একথা বলছেন? জয়রাজ বলে, আর কি বলবো? অজয় বলে, জুতা ছাড়া আমার পা ময়লা হয়ে যাবে। জয়রাজ বলে, আপনি কোনো অডিশন দিতে যাচ্ছেন না, দেখান না। অজয় জুতা দেখায়। তখন জয়রাজ জুতা খুলতে বলে। অজয়ও কোনো উপায় না পেয়ে জুতা খুলে দেয়। জয়রাজ ফুটপ্রিন্টের সাথে অজয়ের জুতা ম্যাচ করে বলে, এই সেই জুতার সাইজ, ঠিক আছে, এই সেই জুতা। অজয় বলে, আমি একলা এমন লোক না যে 43 সাইজে জুতা পরি। জয়রাজ অ্যাসিস্ট্যান্টকে বলে, লেখো 43 সাইজের জুতা। এরপরই জয়রাজ চলে যায় হাত ধোয়ার জন্য আর অজয়কেও নিয়ে আসতে বলে। জুতা পরে ফিতা বাঁধতে গেলে সামনের দিকে তাকালে দেখে একটি গাছে লেখা দেখে এপি লাভ এমভি। তখনই অজয়ের মনে পড়ে মায়া আর অজয় একটি বিচের ধারে দাঁড়িয়েছিল আর মায়া বালুতে লিখেছিল অজয় লাভ মায়া। মায়া এ লেখা ও বিচ দেখানোর জন্য অজয়কে ডেকে আনে। অজয় এ লেখা দেখে খুশিও হয়। অজয়ের খুশি দেখে মায়া বলে, জানো বালুতে যে ভালোবাসার কথা লেখা হয় তা সত্য হয় না। অজয় বলে, তুমি এসব কি কুসংস্কারের কথা বলছো? মায়া বলে, আমি এসবে বিশ্বাস করি। অজয় বলে, এসব বলার জন্যই ডেকে এনেছো? মায়া বলে, মন খারাপ করে থাকে। অজয় মায়ের এ অবস্থা দেখে সেখান থেকে চলে আসতে চাইলে মায়া বলে, কোথায় যাচ্ছ? অজয় গাড়ির দরজা খুলতে চাইলে মায়া বলে, এ গাড়ি আমার। অজয় বলে, গাড়ি খোলো প্লিজ। মায়া বলে, তোমার গাড়ি নিয়ে যাও। অজয় বলে, মজা করারও সীমা হয়। তখনই দেখে একটি সুন্দর লাল গাড়ি ড্রাইভার নিয়ে আসে। অজয় গাড়ির দিকে তাকিয়ে থাকে। তখন মায়া বলে, এ হলো তোমার সারপ্রাইজ। এতে অজয় বেশ খুশি হয়। তারা দুজনেই গাড়িতে করে আসছিল। অজয় লুকিং গ্লাসের দিকে তাকালে দেখে পেছনে ঋতু বসে আছে। এ দৃশ্য দেখে গাড়ি থামিয়ে পেছনে তাকালে দেখে কিছুই না। মায়া জানতে চায় হোয়াটস হ্যাপেন। তখন অজয় আবারও গাড়ি চালানো শুরু করে। পাশে মায়া বসে আছে আর পেছনে ঋতুকে ভাবতে থাকে। খুব আনন্দ অনুভব করে আর ঋতুর কথাই চিন্তা করতে থাকে। আর এদিকে মায়াও অজয়কে নিয়ে খুব ভালো সময় কাটানোর চেষ্টা করছিল। আর অজয় প্রতিটি মুহূর্তেই ঋতুকে নিয়েই ভাবতে থাকে। এভাবে সময় পার হচ্ছিল। সিন বর্তমানে ফিরে আসে। অজয় সবার সাথে যাওয়ার সময় ফায়ার অ্যালার্ম বাজার শব্দে ভিতরে পানির স্প্রিং শুরু হয়। সবাই যে যার মতো চলে যায়। তখনই ঋতু ফোন করে। অজয় ফোন রিসিভ করে বলে, এভাবে কেন বারবার ফোন করছো? তোমার ফোনের কারণে ধরা পড়ে যাব। তখন ঋতু বলে, তোমার কথা চিন্তা করতে করতে আমার অবস্থা খারাপ হচ্ছে। অজয় বলে, কোথায় তুমি? ঋতু বলে, তোমার কাছেই আসছি। অজয় বলে, পাগল হয়েছ? ঋতু বলে, আমি পুলিশকে বলবো
বলবো তুমি কিছু করনি। মায়ার মৃত্যুর সময় তুমি আমার সাথে ছিলে। অজয় বলে ঋতু গাড়ি থামাও। ও ঋতু বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি। অজয় সামনের দিকে তাকালে দেখে মায়া হেঁটে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখি অজয় চলে যায় মায়াকে খুঁজতে। অজয় ঋতুকে বলে ও মরে নাই, এখানেই আছে। ঋতু বলে ও মরে গেছে। অজয় বলে হতে পারে, ও জেনে গেছে আমি ওকে বিষ দিয়েছি আর ও চিকিৎসা করে ঠিক হয়ে গেছে। ঋতু বলে এটা হতে পারে না। তখন অজয় বলে কেন এমন লাগছে যে ও মরণের পরেও আমার পিছু ছাড়ছে না। ও এখানে একটি চিঠি লিখেছে আর আমার মনে হয় ও তোমার সম্পর্কেও জানে। ও তোমাকে মেরে ফেলবে, তুমি কোথাও পালাও। ঋতু বলে ও একলা এসব কিভাবে করবে? আমার মনে হয় ওকে কেউ সাহায্য করছে। ঋতু জানতে চায় কে হতে পারে। অজয় বলে যে কেউ হতে পারে। তখন ঋতু বলে তুমি ওইখান থেকে চলে আসো, আমরা দুজনে কোথাও পালিয়ে যাব। অজয় বলে ওসব পরে ভাবা যাবে, এখন তুমি আমাকে আর ফোন করবা না। সায়না ঘুমিয়ে থাকলে বাহিরের শব্দ শুনে উঠে দরজার বাহিরে চেক করে। ঘরে আসতেই পেছন থেকে মায়া পলিথিন ব্যাগ ঢুকিয়ে দেয় সায়নার মাথায়। সায়নাকে শ্বাস রোধ করে মেরে ফেলে। আর তখনই সায়নার ঘুম ভেঙে যায়। সায়না অজয়কে ফোন করে বলে ভাই আমার অনেক ভয় লাগছে। সায়না বলে এমন স্বপ্ন দেখেছি যে মনে হয় সত্যি এসব ঘটছে। অজয় বলে কি হয়েছে? সায়না বলে মায়া আমার স্বপ্নে এসে আমাকে মারতে চাইছে আর সব কিছু সত্যি মনে হচ্ছে। তখন অজয় বলে ও মরেনি, ও বেঁচে আছে। সায়না বলে এটা কিভাবে সম্ভব? অজয় বলে এখন দরজা জ্বালানা বন্ধ করে ঘুমাও, সকালে দেখা হবে। সায়না জানতে চায় তুমি কোথায়? এ কথার জবাব দিতেই যাবে তখনই জয়রাজ সামনে এসে দাঁড়ায়। জয়রাজকে দেখে অজয় বেশ ভয় পেয়ে যায়। জয়রাজ বলে বোনের সাথে কথা বলছো? ও চিন্তা করছে। তখনই জয়রাজ ফোন নিয়ে দেখে। অজয়কে বলে তুমি এখানেই থাকো আর ফোন নিয়ে চলে যায়। অজয়ও অন্ধকার রুমের মধ্যেই বন্দী হয়ে থাকে। মর্গের লোক জয়রাজকে জানায় কেউ জেনে বুঝে ফায়ার অ্যালার্ম বাজিয়েছে। জয়রাজ বলে কি হচ্ছে এখানে? তখন বাবন এসে জানায় স্যার ফোন চেক করেছি, এই কল ওর বোনেরই ছিল। বাবন বলে স্যার আপনার এখনো মনে হয় ও কিছু লুকাচ্ছে? জয়রাজ বলে মার্ডার লুকাচ্ছে, ও তুমি বুঝতে পারছো না। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে TH16 এর ল্যাব রিপোর্ট আসছে। জয়রাজ বলে পড়ো। অ্যাসিস্ট্যান্ট পড়ে শোনায় এটা কার্বোটক্সিন, যা কার্বো নামের সাপের বীজ থেকে বানানো হয় আর খুব কম মাত্রায় অ্যান্টি ক্যান্সার এর ঔষধে এর ব্যবহার হয়। এটা পুরো শরীরে ঢুকে গেলে হার্ট অ্যাটাক আসতে পারে। জয়রাজ বলে হ্যাঁ আমি আগেই বলেছি, এখনই গিয়ে অজয়ের অ্যারেস্ট নোটিশ নিয়ে আসো। বাবন বলে আই এম সরি, ইউ আর রাইট অ্যাবাউট দিস। অন্ধকার রুমে অজয়কে মায়া বলতে থাকে অজয় আজ রাত তুমি শুধু আমার। ওয়াইনের গ্লাসের কাছে মায়াকে দেখে সে অজয়ের সামনে দাঁড়িয়ে। তখনই অজয়ের দম বন্ধ হওয়ার অবস্থা হয় আর অজয় নিজেকে বাথট্যাবে পায়। সে পানির ভিতরে নিঃশ্বাস নিতে পারছিল না। ট্যাপ থেকে মাথা উঠালে দেখে মায়া 2 গ্লাস ওয়াইন হাতে দাঁড়িয়ে। অজয় জানতে চায় সে কিভাবে এখানে আসলো। মায়া বলে সবকিছুর শুরু তো এখান থেকেই হয়েছে আর সবকিছু শেষ এখানেই হবে। অজয় বলে তুমি কি চাও? মায়া বলে তোমার সাথে এক ড্রিঙ্ক পান করতে চাই। অজয়কে ওয়াইনের গ্লাস এগিয়ে দেয়। অজয় বলে এতে কি আছে? মায়া বলে যা আছে দুজনের জন্যই আছে। তখন অজয় বলে মায়া আমি খুনি না, আমার তখন কি যে হয়ে গিয়েছিল। অজয়ের মুখে এ কথা শুনে মায়া হাসতে থাকে। মায়া বলে তুমি কি যে ডরপোক, এখানে ওয়াইন নি আছে, কিছু মিশাইনি। অজয় ওয়াইন পান করে মায়াকে বলে ওকে কিছু করো না, ওর কোনো দোষ নেই। তখনই অজয়ের গলা জ্বলতে থাকে আর অজয় পানির ট্যাবের ভিতরে তলিয়ে যায়। অজয় চোখ মেললে দেখে সে মর্গের একটি অন্ধকার রুমের মধ্যে বন্ধ অবস্থায় আছে। অন্ধকারে হঠাৎ করে রুমের দরজা খুলে যায়। অজয় রুম থেকে বের হয়ে জয়রাজকে ডাকতে থাকে। তখন লাশ ঘর থেকে ফোনের রিংটং শুনতে পায়। লাশের চেন খুলে দেখে ফোন বাজছে। ফোন রিসিভ করলে এক বারের
এমপ্লয়ি বলে মায়া তার ফোন এখানে রেখে গেছে, ফোন ফেরত দেওয়ার জন্য কল করেছিলাম। অজয় জানতে চায় কে তুমি? মেয়েটি বলে আমি ওয়েট্রেস। অজয় বলে এ ফোন আমার স্ত্রীর, আর আজ সকালেই ওর মৃত্যু হয়েছে। তখন ওয়েট্রেস বলে টনি আসছে ফোন নেওয়ার জন্য। লাশ ঘরে থেকে অজয়ের মনে পড়ে মায়া তো টনি নামের এক লয়ারের সাথে কথা বলছিল, আর এই দৃশ্য অজয় দূর থেকে দেখছিল। মায়া আসলে অজয় জানতে চায় কে ওই লোক, আমার সম্পর্কে কি বলছো ওর সাথে? মায়া বলে আমরা ব্যবসা নিয়ে কথা বলছিলাম। অজয় বলে কেন মিথ্যা বলছো? তখন মায়া বলে তোমার শুনতে ভালো লাগবে না, কিন্তু সে আমাদের নতুন লয়ার। মায়া বলে আমাদের বিয়ের কন্ট্রাক্টে কিছু পরিবর্তন চাই। অজয় বলে আবারও মজা শুরু করেছো? হোয়াটস রং? মায়া বলে চিন্তা করো না। তখন অজয় বলে তুমি চাও সবাই তোমার জুতার নিচে থাকুক? মায়া বলে সবাই না, শুধু তুমি। মায়ার মুখে একথা শুনে অজয়ের মনটাই খারাপ হয়ে যায়, আর অজয়ের এরকম চেহারা দেখে মায়া হাসতে হাসতে লুটপুট হয়ে যায়। অজয় বলে দিস ইজ নট ফানি। তখন মায়া বলে তোমাকে বোকা বানানো এত সহজ যে আমি নিজেকে ধরে রাখতে পারি না। অজয় বলে ও তোমার লয়ার না? মায়া বলে না, ও আমার সাইকোলজিস্ট। অজয় বলে বউ সাইকোলজিস্টের কাছে যায় আর আমি জানি না? তখন মায়া বলে ভালোবাসা, তোমাকে ভালোবাসার রোগ হয়েছে আমার, এর জন্য পাগল হয়ে গেছি। সিন বর্তমানে আসলে দেখি অজয় লাশ ঘরে থেকে কাঁপছে। তখনই লাশ ঘর থেকে বেরিয়ে ঋতুকে ফোন করে। ঋতু জানতে চায় কার নাম্বার। অজয় বলে লাশ ঘর থেকে এ ফোন পেয়েছি, এ ফোনে মায়ার কল আসছে। ঋতু বলে আমার খুব ভয় লাগছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাব। অজয় বলে আই এম প্রমিস আমরা দূরে কোথাও চলে যাব, আগে 29 নাইট ক্লাবে গিয়ে খবর নাও মায়ার ফোন ওইখানে কি করে গেল, আর টনি নামের লোকেরও খবর নাও, সে মায়াকে সাহায্য করছে। ঋতু বলে ঠিক আছে। অজয় জয়রাজের কাছে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে দরজা তো খোলাই ছিল। জয়রাজ বলে আমি তো লক করেই এসেছিলাম, দরজা খুললো কিভাবে? অজয় বলে আমি তো ডুপ্লিকেট চাবি নিয়ে ঘুরি। তখন জয়রাজ বলে না, আপনি পকেটে বিষ নিয়ে ঘুরেন, TH-16। অজয় বলে আপনি আমার ভদ্রতার পরীক্ষা নিচ্ছেন। জয়রাজ বলে আপনি ভদ্রভাবে বসেন। অজয় বলে আর কিছু জানার বাকি আছে? জয়রাজ বলে আপনি এখনো স্বীকার করেননি আপনি আপনার স্ত্রীকে TH-16 দিয়ে মেরে ফেলেছেন, এরপরে অ্যাটপসি থেকে বাঁচার জন্য বডি গায়েব করে দিয়েছেন। অজয় বলে কিসের জন্য পুলিশে ভর্তি হয়েছেন? আপনার তো লয়ার হওয়ার দরকার ছিল। আর জয়রাজ বলে তোমারও তো জেলে থাকার কথা ছিল। অজয় বলে আমি কিছুই করিনি। জয়রাজ বলে TH-16 তোমার ল্যাবে বানানো হয়, তোমার পকেটে পাওয়া যায়, ওই ওষুধে হার্ট অ্যাটাক হয়, আর তোমার স্ত্রীর হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে, আর তুমি বলছো তুমি কিছু করনি, তুমি আমাদের বোকা ভাবো। অজয় বলে আমি যদি বিষ দিতাম তবে ওই বোতল পকেটে নিয়ে ঘুরতাম না, তাও পুলিশের সামনে। জয়রাজ মোবাইলের রেকর্ডিং অন করে বলে কনফেস করো তুমি কি করেছো মায়ার সাথে। অজয় বলে আমার বিপক্ষে কোনো এভিডেন্স নেই আপনার কাছে। জয়রাজ বলে তুমি জানো না কি কি এভিডেন্স আছে আমার কাছে। অজয় বলে তাহলে খুঁজো মায়ার লাশকে। জয়রাজ বলে তোমার প্রথম কবে দেখা হয় মায়ার সাথে? অজয় বলে হঠাৎ বন্ধু হওয়ার চেষ্টা। জয়রাজ বলে আমি অপরাধীর সাথে বন্ধুত্ব করি না। অজয় বলে তোমার যোগ্যতা নেই আমার সাথে এভাবে কথা বলার, ও আমাকে অনেক ভালোবাসতো। জয়রাজ বলে আর তুমি ওর টাকাকে ভালোবাসতা। মায়াকে শেষে কবে দেখেছো? অজয় বলে আজ সকালে। জয়রাজ বলে ওকে হারানোর কোনো দুঃখ নেই তোমার মধ্যে? অজয় বলে আমি একা অনেক কেঁদেছি। জয়রাজ বলে তোমার স্ত্রী মায়া 3 মাস আগে এক ডিটেকটিভ হায়ার করেছিল, এই সেই এগ্রিমেন্ট যা মায়া আর ডিটেকটিভের মধ্যে হয়েছিল। জয়রাজ আরো বলে তোমাদের বিয়ের কন্ট্রাক্টে চেঞ্জ করেছিল মায়া, যে মায়া আর তোমার মধ্যে ডিভোর্স হলে এক কোম্পানি থেকেও তুমি কোনো টাকা পাবা না, বাকিটা টনি ডিভোর্সারের রিপোর্ট আসলেই জানতে পারবো। তখনই অজয়ের মনে পড়ে এ নাম লাশের পাশের স্লিপে দেখেছে। অজয় বলে টনি মরে গেছে এই দেখেন, কিন্তু জয়রাজ সহ সবাইকে তা আর দেখাতে পারে না। জয়রাজ বাবনের কাছে জানতে চায় অ্যারেস্ট ওয়ারেন্টের কি করলে? বাবন বলে কাজ চলছে, হয়ে যাবে। তখনই অজয়ের কাছে ঋতুর ফোন আসে। ঋতু বলে অজয় সব এলোমেলো হয়ে গেছে, টনি ডিজুজা মায়ার ডিটেকটিভ। অজয় বলে তুমি খুঁজে বের করেছো ওকে? ঋতু বলে না, টনি আমাকে খুঁজে বের করেছে, আমার দরজার বাহিরে এক পেন ড্রাইভ রেখে গেছে, ওর ভিতরে ফটো ছিল আর ফোন রেকর্ডিং। ঋতু ছবি ও রেকর্ডিং পাঠায়। অজয়
অজয়ের মোবাইলে। অজয় ফটো ও রেকর্ডিং শুনে ঋতুকে বলে ও আমাদের ধরিয়ে দিতে চাইছে, এখনই বাড়ি থেকে চলে যাও। অজয় আরো বলে তুমি তো জানো তোমার সাথে কোথায় দেখা করতাম, সেখানে চলে যাও। ঋতু অজয়ের কথায় ঝুম বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। লিফট দিয়ে নামার সময় ঋতু খুব কান্না করছিল অজয়ের জন্য। চিন্তা করে লিফটে শব্দ হলে অজয় জানতে চায় কিসের শব্দ। ঋতু ভয়ে কান্না করতে করতে বলে লিফটে কেউ আছে, আমার ভয় লাগছে। এ কথা বলি কান্না করতে করতে চিৎকার করে। ঋতুর চিৎকার শুনে অজয় চলে যেতে চাইলে জয়রাজ অজয়কে চড় মারে। সকাল হলেই জয়রাজ বলে ঠিকানা মতো লোক পাঠিয়ে দিয়েছি ওকে সাহায্য করার জন্য। জয়রাজ জানতে চায় এই মেয়ে কে। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। অজয় বলে ঋতুকে প্রথমে আমি ইউনিভার্সিটিতে দেখেছিলাম, আমি ছিলাম ইউনিভার্সিটি এর গেস্ট লেকচারার। সেদিন ছিল স্পেশাল দিন আমার জন্য, ওকে দেখে আমার দিন আরো বিশেষ হয়ে যায়। এরপরে ঋতু আর আমার বারবার দেখা হতে থাকে আর এক সময় আমরা দুজনকে ভালোবেসে ফেলি আর আমরা ইন্টিমেটও হই। তখনই আমার সিদ্ধান্ত নিতে হয় কার সাথে থাকবো। আমি ঋতুকে চয়েস করি। ঋতু বলে আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো না আর মায়াকে ছাড়তেও পারবা না, আর আমি সবসময় এসব করতে পারবো না। ঋতু বলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও আর আমরা দূরে কোথাও চলে যাই। ঋতু বলে তুমি মায়াকে ডিভোর্স দিতে পারবা না আর আমাকেও ছাড়তে চাইছো না, তুমি কিছুই করতে পারবা না, আমি চলে যাব। তখন অজয় ঋতুকে বলে ডিভোর্স ছাড়াও ওকে ছাড়তে পারবো, আবার ওর সম্পদও পাবো। ঋতু জানতে চায় কিভাবে। অজয় বলে মায়ার হার্ট অ্যাটাক আসতে পারে। ঋতু বলে তুমি কি পাগল, ওর হার্ট অ্যাটাক কেন আসবে? আমি ঋতুর কাছে সময় চাই, কিন্তু ঋতু মানতে চায় না। জয়রাজ বলে এর জন্যই তুমি মায়াকে TH16 দিয়ে মেরে ফেলেছো। অজয় বলে তোমার যা জানার জেনেছো, এখন আমাকে ঋতুর কাছে যেতে দাও। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যার ফোন। জয়রাজ ফোন রিসিভ করলে বাবন বলে স্যার অজয়ের ঘরে সিসিটিভি ফুটেজের চুরি হওয়া হার্ড ডিস্ক পেয়েছি আর জুতার সাইজও মিলে গেছে। জয়রাজের ফোনে ফুটেজও পাঠায়। ফুটেজে দেখে মায়ার লাশ কেউ টেনে নিয়ে যাচ্ছে। জয়রাজ অজয়কে সেই ফুটেজ দেখিয়ে বলে মায়ের বডি কোথায়? অজয় বলে আমি জানি না। অজয় বলে মায়াই এসব করিয়েছে আর কোথাও বসে হাসছে, গিয়ে দেখেন মায়ের কাছে গায়েব হওয়ার পয়সা ও পাওয়ার আছে। জয়রাজ বলে মায়া বেঁচে আছে, এর প্রমাণ যদি তুমি করতে পারো তাহলে প্রমিস করছি তোমাকে ছেড়ে দিব। অজয় বলে কিভাবে করব? তখনই বাবনের ফোন আসে। জয়রাজ বলে চলো আমার সাথে, এক মেয়ের বডি পাওয়া গেছে। তখন অজয় বলে ঋতু। অজয় ঋতুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়তে থাকে। জয়রাজ অজয়কে গাড়িতে করে সেই বডির কাছে নিয়ে যায়। অজয় সবার সাথে যেতে যেতে বুকে ব্যথা হতে শুরু করে। অজয় বুকে হাত রেখে সবার সাথে হাঁটতে থাকে। জয়রাজ মহিলা পুলিশকে বলে লাশের চেন খুলতে। চেন খুললেই দেখে মায়া। অজয় মায়ার লাশ দেখে মাটিতে বসে পড়ে। তখন জয়রাজ বলে কি যে কাহিনী তৈরি করেছে, এক সময় আমারও মনে হয়েছে মায়া বেঁচে আছে আর সেই এসব করছে। এখন মায়ার বডি দেখে সব ক্লিয়ার হলো। তখন বাবন জয়রাজকে জানায় অজয়ের বলা ঠিকানা মতো গিয়ে দেখেছি ঋতু নামের কোনো মেয়েই নেই সেখানে। আমরা আশেপাশেও জানতে চেয়েছি, কেউ কোনো ইয়ং মেয়েকে সেখানে দেখিনি। তখন জয়রাজ বলে আমার কি মনে হয় জানো, আসলে ঋতু নামের কোনো মেয়েই নেই। ও শুধু এক আওয়াজ ছিল যে শব্দ বলতো তোমার স্ত্রীকে মারো যাতে ওর টাকা পয়সা তুমি পেতে পারো। সবাই মায়ার বডিকে নিয়ে চলে যায় আর জয়রাজ অজয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। হ্যান্ডকাপ পরানোর সময় অজয় জয়রাজকে ধাক্কা মেরে পালাতে থাকে আর জয়রাজও অজয়ের পিছু পিছু দৌড়াতে থাকে অজয়কে ধরার জন্য। অজয় কিছু দূর এসেই পড়ে যায় আর জয়রাজ এসে অজয়ের সামনে দাঁড়ায়। অজয় জানতে চায় কি হয়েছে আমার। জয়রাজ বলে 8 ঘন্টা হতে কিছু সময় বাকি। জয়রাজ বলে আমার স্ত্রীর কথা মনে পড়ছে, 10 বছর আগে ওর মৃত্যু হয়েছে। তখনই গাড়ির অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখায়। জয়রাজের পরিবার সহ গাড়িটি খাদের মধ্যে পড়ে যায়। খাদে পড়ার পরও গাড়িতে সবাই বেঁচে ছিল। জয়রাজের মেয়ে দেখে একটি গাড়ি তাদের পাশ দিয়েই চলে যাচ্ছে। জয়রাজ বলে ওই গাড়িতে আমরা সবাই বেঁচে ছিলাম, কিছু মনে পড়ছে? ও দুজন তুমি আর মায়া ছিলে। মায়া ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল আর তার বেপরোয়া ড্রাইভ করার কারণে একটি গাড়িকে ধাক্কা মারে, এতে গাড়িটি খাদের মধ্যে পড়ে যায়। মায়ার গাড়ি কিছু দূর এসেই
মায়া বলে আমার ঘাড় ব্যথা করছে, তুমি ড্রাইভ করো। তখন অজয় বলে ওরা আমাদের দেখেছে। জয়রাজ গাড়ি থেকে মেয়েকে বের করে এক জায়গায় রেখে স্ত্রীকে গাড়ি থেকে আনতেই যাবে, তখনই মায়ার গাড়ি এসে জয়রাজের গাড়িকে আবারও সজোরে ধাক্কা মারে। এতে গাড়িতে থাকা জয়রাজের স্ত্রী মারা যায়। আর জয়রাজ অজয়কে তার ওয়ালেট বের করে ঋতুর ফটো দেখায় আর বলে ও আমার মেয়ে ঈশা। জয়রাজ বলে ঈশাই তোমাদের দুজনকে ইউনিভার্সিটিতে দেখেছে। ঈশা একথাই জয়রাজকে জানায়। জয়রাজ বলে আমি আর আমার মেয়ে এদিনের জন্যই 10 বছর অপেক্ষা করেছি। জয়রাজ আরো বলে 8 ঘন্টা ধরে তোমার সাথে যা কিছু হয়েছে তা আমাদের প্রতিশোধ ছিল। আমি মায়ার বডিকে চুরি করেছি আর ঈশা আমাকে সাহায্য করেছে। মায়ের ফোন ঈশাই ওয়েট্রেসকে দিয়েছে আর আমি লাশের স্লিপে টনি ডিজুজার নাম লিখে দিয়েছি তোকে জেলে পাঠানোর জন্য। তোর করা কনফেস এভিডেন্সও আছে, কিন্তু তোকে জেলে পাঠিয়ে 10 বছরের বদলা পূরণ হবে না। তাই ঈশা 8 ঘন্টা আগে তোকে বিষ দিয়েছে, ওই TH16 যা মায়ার জান নেওয়ার জন্য তুই মায়াকে দিয়েছিস। জয়রাজ বলে এখন হিসাব বরাবর হয়েছে। এসব কথা শুনতে শুনতে অজয়ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। খুব দুঃখে ভরা এন্ডিং এর মাধ্যমেই মুভির গল্পটি শেষ হয়।